স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখভালে কেন তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ তার পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ক্ষমতার মসনদের অন্যতম সুবিধাভোগী সালমান এফ রহমান দেশের শেয়ার বাজার কেলেঙ্কারি, শেখ হাসিনা পরিবারের অর্থ আত্মসাতের অন্যতম কারিগর তিনি। এমনকি দেশের ব্যবসায়ীদের জিম্মি করে সরকারের ইচ্ছামতো চাঁদা আদায়েরও অভিযোগ তার বিরুদ্ধে। হাসিনা সরকারের পতনের পর নৌপথে পালাতে গিয়ে গ্রেপ্তার হওয়া সালমান এফ রহমানের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এসব তথ্য। এসব বিষয় তুলে ধরে তার সকল ব্যবসা প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগ ও পাচার করা অর্থের তথ্য প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করবেন না বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য। বেক্সিমকো গ্রুপের যে অর্থ পাচার হয়েছে কিনা সেই ব্যাপারে একটি রিপোর্ট প্রদান করবেন না, এই 3 মর্মে রুল ইস্যু করা হয়েছে। এদিকে সদ্য পদত্যাগ করা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তার স্বামী, সন্তান সহ 5 জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। এ সংক্রান্ত চিঠি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। Excellence in quality. তারল্য সংকটকে ইসলামী ব্যাংকের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে ব্যাংকটির নতুন পর্ষদ। এ কারণে গ্রাহকদের অর্থ উত্তোলন সীমিত করা হয়েছে। গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে ইসলামী ব্যাংক চেয়ারম্যান জানান, ব্যাংকটির ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি জানান, ইসলামী ব্যাংকের অর্ধেক ঋণই গেছে এস আলমের পকেটে। দখলের পর ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ব্যাপক লুটপাট চালায় এস আলম গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ব্যাংকটি পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নিয়োগ দেয়া হয় নতুন পর্ষদ। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানালেন, ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের অর্ধেকই নিয়েছে এস আলম। ইতিমধ্যে জামানতের বাইরে থাকা শিল্পগোষ্ঠীটির অন্য সম্পদের তথ্য জানতে চিঠি দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ে। কিছু জিনিস বাইরে নিয়ে গেছে, এটা আমাদের নিয়ন্ত্রণ নাই। কিন্তু দেশে যে কাজটা করেছে, মানি মুভমেন্ট অ্যাসেট প্রকিউর করছে, নামে করেছে, বেনামে করেছে, তার নামটা তো আমি রেজিস্টার্ড আছি, ইজিলি পেয়ে যাচ্ছি। কিন্তু ওটা পাওয়ার জন্য যদি আমি লোক নিয়োগ করতাম অনেক সময় লাগতো। আমরা স্ট্রেট একদম কেন্দ্রে আঘাত করছি। আমরা ল মিনিস্ট্রিতে চিঠি লিখেছি, উনি আইজিআরকে লিখবেন, আমরা দ্রুত চিঠিটা পেয়ে যাচ্ছি। গেল কয়েক বছরের অনিয়ম খতিয়ে দেখতে 3 অডিট ফার্ম নিয়োগ দেওয়ার কথাও জানান চেয়ারম্যান। যেন 3টা ফার্মকে দিয়ে ইনভেস্টমেন্ট দেখবে একটা ফার্ম, ট্রেজারি এবং ফিনান্স দেখবে একটা ফার্ম, এইচআর আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে, এইচআর এবং আপনি প্রকিউরমেন্ট নিয়েও আরেকটা ফার্মকে দিয়েছি যাতে দ্রুত হয়। এই জন্য 3টা ফার্মকে আমরা দায়িত্ব দিয়েছি। ধীরে ধীরে তারল্য সংকট কমে আসছে বলে দাবি চেয়ারম্যানের। এটা যেহেতু এখানে ফান্ড ডাইভার্ট হয়ে ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর দিকে প্রথমেই নজর দেওয়া হচ্ছে। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একটা দৃশ্যমান। কড়া নিরাপত্তায় খুলল সাভার, আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সাভারের অধিকাংশ পোশাক কারখানাগুলো খুলেছে। সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। পুরোদমে চলছে উৎপাদন কার্যক্রম। কারখানার নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। টঙ্গী আশুলিয়া ইপিজেডে বেশ কিছু কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ইপিক গ্রুপের পিজিসিএল গার্মেন্টসের সামনে নানা দাবিতে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা। কোনো কারণ ছাড়াই বন্ধ করে দিছে। আমাদের ইনসেফটি ছিল, ওগুলা কারণ ছাড়াই বন্ধ করে দিছে। আমরা ওগুলা পুনরায় চাই। পুলিশ আইছে, ডিবি আমার সবার প্রধান লোক সব আইছে, এরা সিগনেচারও দিছে, দাবি আমাদের মেনে নেওয়া হয়েছে। এখন আমাদের বলতেছে কোনো দাবি মেনে নেওয়া হয় নাই। অন্যদিকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের যে ভাষা, শ্রমিকরা যেটা বলতে চায় সেটার পক্ষে, সেটার জন্য আমরা কথা বলছি যে মালিক পক্ষের সাথে এবং শ্রমিক পক্ষের একটা নেগোসিয়েশন করার জন্য, এবং এই জিনিসটা সমাধান হোক। গাজীপুরে 900 শিল্প পুলিশের সঙ্গে সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তার মাঝে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউ অ্যালুমিনিয়াম এবং নিউ এসএস পাইপের ডিলার কনফারেন্স 2023-24 অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এই ডিলার কনফারেন্স। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিজিএম মোহাম্মদ ফারুক আহমেদ। ডিলার মোহাম্মদী গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়ামের কর্ণধার শাখাওয়াত হোসেন রাসেল, নিউ পদ্মা গ্লাস হাউসের মালিক আলাউদ্দিন খান গত বছর নিউ অ্যালুমিনিয়াম এবং নিউ এসএস পাইপের 7 জন ডিলার টার্গেট পূরণ করায় কোম্পানির পক্ষ থেকে তাদেরকে ব্যক্তিগত গাড়ি উপহার দেওয়া হয়। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর।